সুপ্রিয় দর্শক, চ্যানেল এসের নিয়মিত আয়োজন উন্নয়নের কৃষি অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি হাসনাত সোলান। দর্শক, আমরা আমাদের উন্নয়নের কৃষি অনুষ্ঠানের প্রতিটি পর্বে বাংলাদেশের কৃষি, কৃষক এবং কৃষির সাথে সংশ্লিষ্ট নানা খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। আমরা আমাদের আজকের উন্নয়নের কৃষির পর্বে আপনাদেরকে জাতীয় বৃক্ষমেলায় নিয়ে এসেছি, যেটি বাংলাদেশের রাজধানী ঢাকায় হচ্ছে। দর্শক, এই জাতীয় বৃক্ষমেলায় আসলে অনেক ধরনের গাছপালা এসছে। যারা ইনডোর করেন তাদের জন্য গাছপালা এসছে, যারা ফল নিয়ে কাজ করেন তাদের জন্য গাছপালা এসছে। আসলে কৃষির যতগুলো কম্পোনেন্ট আছে, অর্থাৎ ফসল, মৎস্য, পশু, পাখি, এগুলোর মধ্যে থেকে আসলে গাছপালা রিলেটেড মানুষের আসলে আগ্রহ অনেক বেশি, এবং এই মেলায় প্রচুর মানুষ আসেন এবং এই জায়গায় 12 মাসই ফলের বিশাল সমারোহ আছে। এখানে যারা স্টল দিয়েছেন, অর্থাৎ নার্সারি মালিক, যারা গাছের চারা নিয়ে আসছেন মানুষের কাছে বিক্রি করার জন্য, তারা বিভিন্ন স্লোগান নিয়ে আসছেন, যেমন বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। তো আমরা আজকে মেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি ধরনের গাছপালা এসছে, কারা কারা এসছে, বা দর্শকরাই আসলে কত টাকা দিয়ে কিনছে, ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা মেলাটি ঘুরে দেখি। দর্শক, আমরা যদি আপনাদেরকে বৃক্ষমেলাটি ঘুরে দেখাই, তাহলে বৃক্ষমেলার গেট দিয়ে ঢুকে কিন্তু ডান পাশেই হচ্ছে বন অধিদপ্তরের একটি নিয়ন্ত্রণ কক্ষ, এবং শুরুতে ঢুকলেই কিন্তু একটি টাওয়ার দেখা যাবে যেখানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা 2024 এটি লেখা আছে। তারপরেই কিন্তু স্টলগুলো শুরু, এবং বাম পাশে যদি দেখেন যে এখানে আসলে অনেক রকম গাছপালা আছে, এবং এগুলো প্ল্যান্টেশন ক্রপস আমরা বলি, যে আসলে অনেক বেশি দিন ধরে থাকে, এবং ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট কমানোর জন্য আসলে এই জাতীয় ট্রি প্ল্যান্টেশন জরুরি বাংলাদেশের জায়গায়। এবং প্রচুর স্টল কিন্তু এসব গাছপালা নিয়ে আসছে, অর্নামেন্টাল প্ল্যান্ট এবং রাস্তার দুধারে লাগানোর মতো গাছ। এখানে পাম ট্রি থেকে শুরু করে অনেক রকম গাছপালা আছে, এবং যেই সব ট্রি প্ল্যান্ট আমরা বলি, যে গাছপালা যেগুলো লাগালে আসলে ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট কমানোর সুযোগ আছে, কার্বন ডাইঅক্সাইড এমিশন কমানো যায়, এই জাতীয় গাছপালা কিন্তু এখানে অনেক আছে, এবং তার সাথে সাথে প্রচুর ফল গাছ আছে। দর্শক, এই মেলায় অনেকগুলো স্টল আছে। আপনাদেরকে যদি এইখানকার একটি স্টল দেখাই, এটি গ্রিন স্পেস নামে একটি স্টল। দেখেন যে এখানে এই যে বাঁশ নিয়ে এসছেন, আমাদের একটি স্পেশালিটি কিন্তু বাঁশ, ব্যাম্বু নিয়ে এসছেন। এবং আপনারা জানেন যে কার্বন ডাইঅক্সাইড এমিশন যদি কমাতে হয়, তাহলে ব্যাম্বু হচ্ছে এমন একটি প্ল্যান্ট যেটি খুবই দ্রুত বাড়ে, এবং এটির কিন্তু ক্ষমতাও ভালো কার্বন ডাইঅক্সাইড এমিশন রিডিউস করার জন্য। এবং এই একটি স্টলে দেখেন তারা কিন্তু শেড লাভিং অনেক প্ল্যান্ট নিয়ে এসছে। ঘর সাজাতে চান, ঘরের ভিতরে যারা গাছপালা লাগাতে চান, এরকম একটি স্টলে কিন্তু সে জাতীয় গাছ অনেক আছে, এবং ছোট ছোট পটে আছে। তারা নেটের ব্যাগে প্রচুর অর্কিড নিয়ে এসছেন, এটিকে চাইনিজ ব্যাম্বু বলে, যেগুলোকে ডিজাইন করে রাখা আছে। এবং এই পাশেও যদি দেখেন প্রচুর কাইন্ড অফ ক্যানাবিলিস, এই জাতীয় গাছপালা এখানে আছে। এবং এখানে তারা ক্যাকটাস নিয়ে এসছেন, এবং হ্যাঙ্গিং অনেক প্ল্যান্ট আছে এখানে, এবং তারা সাজিয়েছে সুন্দর করে, চট দিয়েছে। এটি আসলে টেম্পারেচার কমানোর জন্য একটি রাস্তা। এবং এখানে যারা বিক্রি করেন ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে আপনারা এই যে গাছপালাগুলো নিয়ে এসছেন, এই যে চাইনিজ ব্যাম্বু বলে, বিভিন্ন ডিজাইন করে, এগুলো তো এখন সোশ্যাল মিডিয়াতে বিক্রি ভালো। তো আপনারা এই গাছপালাগুলো নিয়ে কবে থেকে কাজ করছেন? আমরা আসলে বলা যায় 2023 থেকে বৃক্ষমেলায় আমাদের স্টল দিচ্ছি। বিভিন্ন আমাদের বাংলাদেশের যে সমস্ত বিপন্ন প্রায় যেসব উদ্ভিদগুলো আছে সেগুলো নিয়ে আমাদের গ্রিন স্পেস নার্সারিতে কাজ হয়। আর তাছাড়াও এই যে বিভিন্ন ঘর সাজানো ইনডোর প্ল্যান্টস যেগুলো, এগুলো আমরা বৃক্ষমেলায় নিয়ে আসি, যে যাতে আমাদের দর্শকেরা এবং যারা কিনবেন তারা আগ্রহী হয়। এবং হচ্ছে যে সর্বোপরি যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, পৃথিবী বাঁচান, নিজেদের মানে জেনারেশন, মানে ফিউচার জেনারেশনের জন্য উদ্যোগী। আপনার বাসায় আপনি গাছ লাগিয়েছেন? আপনার বাসায় আছে এই জাতীয় প্ল্যান্ট? অনেক গাছ আছে। আচ্ছা আচ্ছা, কিছু নাম বলতে পারবেন? আমি এখানে হেলিকনিয়ার কিছু স্পেসিস দেখতে পাচ্ছি, এখানে মানি প্ল্যান্ট আছে, চাইনিজ ব্যাম্বু আছে, জিজি প্ল্যান্ট আছে। জিজি প্ল্যান্ট, জি। এই তো আরো হচ্ছে যে টাং অফ দ্য মাদার ইন ল, যেটাকে আমরা স্নেক প্ল্যান্ট বলি, এগুলো আছে। সামনে ব্রাজিল পোথোস আছে, এরকম পোথোসের বিভিন্ন আছে, মনস্টেরের বিভিন্ন প্রজাতির ভেরিয়েশন আছে, অনেক রকম অর্কিডের বিভিন্ন ভেরিয়েশন আছে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। মানুষজনের আগ্রহ কোন গাছগুলোতে বেশি? মানুষজনের আর কি ঘর সাজানো গাছগুলোর মধ্যে চাইনিজ ব্যাম্বু, ক্যাকটাস, মনস্টেরা, অর্কিড, এগুলোর প্রতি আগ্রহ আছে মানুষের। আর হচ্ছে যে ফলের গাছ, আম গাছ, জাম গাছ, আরো বিভিন্ন রকমের গাছ। ফুলের মধ্যে হচ্ছে কাঠগোলাপ, বাগান বিলাস, এগুলোর চাহিদা আছে বেশ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আবার আসবেন, ভালো লাগলো। জি দর্শক, আপনাদেরকে যদি এই পাশটা দেখাই, এদিকে দেখবেন যে আসলে
প্রচুর আম গাছ আছে এবং 12 মাসি আম, এখানে ব্রুনাই কিং, চিয়াংমাই, প্রচুর গাছ কিন্তু এসছে। আমরা একজনকে একটু থামাই এখানে, দেখেন এখানে একটি গাছ যদি আমি একটু দেখাই, এখানে দেখেন এটি কিন্তু এই চটের ব্যাগে করা এবং এই জাতীয় এই আমরা গাছ, এবং এটি কিন্তু গ্রাফটিং করা না কাটিং করা, এগুলা এই যে এখানে কিন্তু ক্লেফট গ্রাফটিং করা। আপনারা যদি এই জায়গাটি দেখেন ক্লেফট গ্রাফটিং করা, এই জন্য কিন্তু এই ছোট্ট একটি ব্যাগে কিন্তু এই জাতীয় এত বড় গাছ, এবং এখানে কিন্তু ফুলও এসছে, ফুল চলে এসছে, এবং এখানে ফলও দেখা যাচ্ছে, ছোট ছোট ফল আছে, এই যে এখানে একটি ফল আছে ছোট। সো এই জাতীয় সুবিধাই হচ্ছে যে গ্রাফটিং এর সুবিধাই হচ্ছে যে আপনারা খুবই ছোট স্পেসে বা অল্প জায়গায় এবং অল্প বয়সে এবং ছোট গাছে ফল ধরানো সম্ভব হয়। আপনাকে ধন্যবাদ। এখানে একটি স্পেশালিটি দেখেন যে এখানে কিন্তু এই যে বিলুপ্ত প্রায় গাছ, এবং যে গাছগুলো আসলে যদি নামগুলো দেখেন যে আসলে এখানে অনন্তমূল, কুরচি এবং চাপালিশ, অরহর, উদাল, আমাদের বাচ্চারা কিন্তু হয়তো এই গাছগুলো চেনেই না, এবং বাচ্চাদেরকে যদি এখানে নিয়ে আসা হয় স্কুলের বাচ্চাদের, তারা এই বিলুপ্ত প্রায় গাছগুলো চিনবে। আমাদের এখন এই পাশেও যদি দেখাই আপনাদেরকে, এই পাশে দেখবেন যে প্রচুর দেশি অনেক ফল গাছ কিন্তু আছে, এবং দেশি ফল গাছ আমাদের দেশের বাচ্চারা আসলে এখন কাউ ফল চেনে না, ডেউয়া ফল চেনে না, এবং এখানে দেখেন গামলেস আছে এবং লঙ্গান আছে, এবং এখানে বিদেশি ফ্রুট অনেক আছে। এবং আমাদের টার্গেট থাকে যে এখন সিজন ওয়াইজ আসলে ফল গাছ না লাগিয়ে আমাদের এখন সারা বছর যাতে ফল গাছ লাগানো যায়, এবং সারা বছর লাগানোর মতো ফল গাছ কিন্তু এই মেলায় অনেক আছে। চলুন আপনাদেরকে আরো ওই পাশে নিয়ে যাই। এখানে আরেকটি স্টল আপনাদেরকে দেখাই, ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি। এটি বেশ পরিচিত একটি নাম, ওনারা অনেক বছর ধরে আসলে গাছপালা নিয়ে আসেন মেলায়। তো ওনাদের এখানে যেগুলো আসলে বিক্রি করেন, দেখেন সবাই তো গাছ নিয়ে এসছে, ওনারা কিছু কম্পোনেন্ট নিয়ে এসছেন। এই যে ধরেন রেডিমিক্স সয়েল, যেটি খুবই, যারা আসলে শহরে গাছপালা লাগান বা ছাদ বাগানে গাছপালা লাগান, তাদের জন্য আসলে রেডিমিক্স সয়েল, এই সিকেচার, তারপরে স্প্রেয়ার, বিভিন্ন ওষুধপত্র, এগুলো কিন্তু লাগে, কারণ গাছপালা হলে আসলে রোগ হবে, পোকামাকড় হবে, সেগুলোর জন্য ওষুধপত্র কিন্তু লাগবে। এবং এখানে প্রচুর কম্পোনেন্ট আছে, টব আছে, মাটি আছে, এবং জানেন যে গুটি ইউরিয়া অনেকে ব্যবহার করেন, এবং ইত্যাদি। এই সকল কম্পোনেন্ট নিয়ে কিন্তু মেলায় প্রচুর স্টল আছে। চলুন আপনাদেরকে আরো কিছু স্টল দেখাই। দর্শক, এই যে একটি পটুয়াখালী নার্সারি, এদের এখানে ভিতরে যদি আপনাদের নিয়ে এসেছি, দেখেন এইখানে কিন্তু প্রচুর ঔষধি গাছের একটি সমারোহ করা হয়েছে এবং খুবই পপুলার। এখন জানেন যে ঔষধি যে শরবত বা জুস, এটি এখন খাওয়ার প্রবণতা বাংলাদেশে খুবই বেড়েছে। এবং আপনারা যদি দেখেন লজ্জাপতি থেকে শুরু করে তেলাকুচা, এলাচি, নিম, সর্পগন্ধা, অশোক, সাতকরা, শ্বেতচন্দন, মেহেদি, 12 মাসি, সজনা যদিও এখন বাংলাদেশে খুবই পপুলার সবজি, এটি কিন্তু ঔষধি গুণ প্রচুর আছে। এবং এই ঔষধি গাছেরও আসলে সেল কিন্তু ভালো, অল্প হলেও মানুষের উপকারে অনেক বেশি লাগে। এবং এখানে দেখেন প্রচুর শেড লাভিং প্ল্যান্ট আছে, বনসাই আছে, আসলে ভেরিয়েশন অনেক। মেলায় আসলে যেটি হয়, অনেক ধরনের গাছপালা দেখতে পাওয়া যায়। এবং আপনারা এখানে দেখবেন যে কিছু, এই যে এখানে দেখেন ইম্পোর্টেড কিছু জিনিস রয়েছে, এবং পারলাইট, এই পারলাইটগুলো আসলে যারা আর্টিফিশিয়ালি ফার্ম করেন বা ভার্টিক্যাল ফার্ম করেন, তাদের জন্য এই পারলাইটগুলো খুবই ভালো গ্রোয়িং মিডিয়া হিসেবে কাজ করে। এবং এখানে প্রচুর গ্রোয়িং মিডিয়া আছে। এবং চলুন একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আপনার নার্সারির নাম পটুয়াখালী নার্সারি। নার্সারিটিতে তো পটুয়াখালীতে না, ঢাকাতে। আচ্ছা, এটির নাম আসলে পটুয়াখালী কেন দিলেন? আপনার বাড়ি পটুয়াখালী? বরিশাল বাড়ি। তা আপনার এখানে তো দেখলাম যে অনেক ফল গাছও আছে, কি কি ফল নিয়ে এসছেন? জাম আছে, রামবুটাম আছে, লঙ্গন আছে, আমলকি আছে, একফুট আছে, বে ফল আছে, অনেক আনার আছে, বিভিন্ন জাতের আম আছে, অনেক আইটেমের, মানে প্রায় 30 থেকে 35টা জাতের শুধু আম আছে। আচ্ছা, এই জাম গাছ দেখলাম, জাম অনেক বড় বড়। জি, এটা হলো থাই জাম, মানে আমাদের দেশের গাছের ভিতরে থাইল্যান্ডের জাতের আইনে ফলন করছে, ওই দেশেরই হয়েছে। আচ্ছা, এখন এখানে থাইল্যান্ড থেকে আসছে বাংলাদেশে, আপনারা এটিকে গ্রাফট করেছেন, গ্রাফটিং করেছেন? ক্ল্যাপ গ্রাফটিং করেছেন না কোনটা করেছেন? না, না, ওই দেশের ডাল আমাদের দেশের গাছের ভিতরে মাঝখান দিয়ে করেছেন, যেটাকে আমরা ক্ল্যাপ্ট বলি। আপনার এখানে অনেক ভেজিটেবলের মানে বীজের প্যাকেট দেখতে পাচ্ছি, এগুলোর বিক্রি কেমন হয়?
মানে সবজিটা বীজটা মোটামুটি ভালো চলে, কিন্তু শীতকালে চলে বেশি। না, ম্যাক্সিমাম যেহেতু সবজি আমাদের শীতকালে হয়, হ্যাঁ। কিন্তু গরমকালে তো আবার সবজির দামও বেশি। এটা হাইব্রিড, মানে 12 মাস হয়। আপনার বিক্রি কেমন? বিক্রি আছে মোটামুটি, অত বেশি ভালো না, অত খারাপ না। এই ক্যাকটাস কত করে বিক্রি করেন? ছোট ছোট ক্যাকটাস। ক্যাকটাস এগুলো হলো 350 কেজি, আর এগুলো আবার বেশি 450। এগুলো বেশি নিজে যেহেতু প্রোডাকশন করছি, এগুলো আবার 100 টাকা বেশি বেচেন। আচ্ছা, এই ক্যাকটাস অনেকে বাসায় নিয়ে রাখলে 2 দিন পরে আর থাকে না, এটা কেন বলেন? এটা হলো একটা মেনটেন্স করতে হয় সুন্দরভাবে, যেভাবে আপনি গাছটা যত্ন করলে ভালো হয় ওইভাবে যত্ন করতে হয়। যেমন আমরা এই কোকো গাছটাকে ভিজাই, এটার ভিতরে একটা কষ থাকে, এই কষটার আমরা ভিজায় কষটা ফালাই দিই। ফালানোর পরে তখন এটা আমরা এই কোকো গাছটাকে শুকাই, শুকানোর পরে এটার মধ্যে বালু দেই, পাল্লার দেই, অসমোগর দেই, ফুরাডন দেই, যেটা কোনো এটা পোকায় না, ফুরোটান দেন যাতে পিঁপড়া টিপড়া বা পোকা না আসে। এইবারে কি প্রথম আসলেন মেলায় না আসেন সবসময়? না, আমরা তো ইনশাল্লাহ অনেক বছর অনেক বছর ধরে আসে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এতক্ষণ জাতীয় বৃক্ষমেলা ঘুরলাম। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে এখন এসে জাতীয় বৃক্ষমেলার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এই উন্নয়নের কৃষি নিয়ে যারা আসলে কাজ করেন, আমরা কৃষি এই অর্থে বলছি যে ফসল, মৎস্য, পশু, এই কম্পোনেন্টগুলোর মধ্যে আসলে ফল, ঔষধি গাছ এবং বিভিন্ন ধরনের প্ল্যান্টেশন নিয়ে আসলে যারা কাজ করেন, এরকম 2জন ব্যক্তি এবং গাছপালা নিয়েই সবসময় কাজ করেন, এই জাতীয় এবং এরকম 2জন ব্যক্তিকে নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন, ওনাদের সাথে কথা বলার আগে আমরা ওনাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন মিস মাহমুদা রুকসানা, ডিএফও, ঢাকা সোশ্যাল ফরেস্ট ডিভিশন এবং ডিপার্টমেন্ট অফ ফরেস্ট। এবং আমার বাম পাশে আছেন মোহাম্মদ ইব্রাহিম, উনি সাধারণ সম্পাদক বাংলাদেশ নার্সারিম্যান সোসাইটি এবং উনি বরিশাল নার্সারির মালিকও বটে। দর্শক, এই জাতীয় বৃক্ষমেলাটি অনেক বছর ধরে চলে আসছে বাংলাদেশে, এবং এই জাতীয় বৃক্ষমেলাটির সাথে আসলে ওনারা যেভাবে কাজ করেন, সরকারের প্রতিনিধি হিসেবে একজন আছেন, এবং যারা আসলে এই স্টলগুলো নেন, প্রচুর নার্সারিরা স্টল নেয়। তো এখানে আসলে আমরা যেটি জানতে চাই ওনাদের কাছে, মিস মাহমুদা রুকসানা, আপনার কাছে প্রথম যেটি জানা, যে আসলে আপনাদের কাছে কি মনে হয়, এই মেলাটি তো হচ্ছে অনেক বছর ধরে, এই মেলাটি করে আসলে প্রতি বছর কি আপনারা সারা বেশি পাচ্ছেন? হ্যাঁ, আমরা সারা বেশি পাচ্ছি। ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে আসলে মেলাটা শুরু হয়েছিল 94 সাল থেকে, প্রায় 30 বছর এই মেলা চলছে। আর মেলার থিমটাও এসছে আপনারা ওই যে সাতক্ষীরা গুলপুকুরের মেলা শুনেছেন না, সেখান থেকে আসলে এই যে মেলার যে উদ্ভাবনটা সেটা হয়েছে। তো 30 বছরের ক্ষেত্রে আমার জীবনে, চাকরির প্রথম জীবনে দেখেছি যে মেলায় যখন দিনের বেলা খুব 2-5 জন লোক আসতেন ওয়ার্কিং ডেতে, কিন্তু এখন সেটা নাই, সেটার কিন্তু অনেক পরিবর্তন চলে এসছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মেলায় প্রচুর দর্শক, শুধুমাত্র ছুটির দিনগুলোতে নয়, যে ওয়ার্কিং ডে যেগুলো আছে সেগুলোতে প্রচুর মানুষের সমাগম দেখি আমরা মেলাতে। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আপনারা তো বিক্রি করছেন গাছপালা অনেক বছর ধরে, কি মনে হয় যে উনি বলছিলেন যে দর্শক সমাগম বাড়ছে, বিক্রি কি বাড়ছে? এটা আমি বলবো যে বিক্রি বাড়ছে, কারণ আমি 1995 সাল থেকে মেলার সাথে সংশ্লিষ্ট আছি বরিশাল নার্সারির প্রতিনিধি হিসেবে। আর সংগঠনের এর থেকে আমি এই 7 বছর চলে। তা আমার দেখা মতে প্রতি বছর এটার আয়োজনও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। তার প্রথম দিকে আমরা 95 সালে যখন আসি, তখন আমাদের উপজেলা লেভেলে যে ফরেস্ট অফিসার ছিল, তারা আমাদের কিন্তু নিয়ে আসতো, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতো। আচ্ছা। এবং স্টলের কোনো ফিও ছিল না এরকম। এবং আমরা তখন কাপড় টানাই মেলা করছি। সেখান থেকে আজকে দেখেন, আমি মনে করি এখন মেলার যে রূপ আসছে, এটা ইন্টারন্যাশনালি রূপের কাছাকাছি। কারণ আমার এই নার্সারি ব্যবসার সুবাদে সৌভাগ্য হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন এক্সিবিশন, নার্সারি কোয়ালিটির এক্সিবিশন, হর্টিকালচার এক্সিবিশন দেখার সৌভাগ্য হয়েছে। সেখানে যে ইন্টারন্যাশনাল শো হয়, সেটা আমাদের এখানে যে এটা হচ্ছে, এটা আমি মনে করি তাদের চেয়ে আরো উত্তম। কারণ হলো এখানে আমরা যে পরিমাণে ফ্রুটস প্লান্ট, ফলসহ এবং যত ভ্যারাইটি আমরা এখানে উপস্থাপন করেছি নার্সারি মালিকগণ, এটা আমি যত মেলাগুলাই দেখেছি, ধরেন থাইল্যান্ডে আমি একটা ইন্টারন্যাশনাল শো দেখেছি, ওখানে অন্তত প্রায় 15-20টা দেশ অংশগ্রহণ করেছে, ইন্ডিয়াতে দেখেছি। এত পরিসরে, এত ব্যাপক পরিসরে আমি কোথাও দেখি নাই। তাই আমি বলতে চাই, এটা ভবিষ্যতে
স্যারদের আরো সহযোগিতায় আমরা ইন্টারন্যাশনালি রূপ কিভাবে দিতে পারি। ইন্টারন্যাশনাল ভাবে আসলে আয়োজন করা যায় কিনা এটি আপনার কাছে জানতে চাইবো। আপনার কাছে একটি টেকনিক্যাল প্রশ্ন জানার, সেটা হচ্ছে যে আমরা আসলে মেলায় যতটুকু স্টল ঘুরে দেখেছি এর মধ্যে প্রায় 99% স্টলে যারা গাছ নিয়ে এসছে সেখানে ফল সহ গাছ আছে। আম বলেন, লটকন বলেন, জাম্বুরা বলেন, মালটা বলেন, মানে জামও দেখেছি আমরা, ফল সহ গাছ নিয়ে এসে বিক্রি করার একটি প্রবণতা। কিন্তু কমপ্লেন যেটি পাচ্ছি আমরা, খুব সহজ একটি কমপ্লেন এবং খুবই সাধারণ একটি অভিযোগ, সেটি হচ্ছে যে এইখান থেকে ফল সহ গাছ নিয়ে যাওয়ার পরে আর তারা কোনোদিনই ফল পায় না। এটি কেন হয়? এটা আমি বলবো যে আর কোনোদিন পায় না, সেটা হলো ভুল ধারণা। সে পায়, কিন্তু যে বছর ফলসহ নেয় তার পরের বছর হয়তো গ্যাপিং হয়। গ্যাপিং হওয়ার কারণটা হলো যে এই যে ফলসহ গাছটা নিয়ে যায়, সে ফলটা যে সময় হারভেস্ট করা দরকার সে তার চেয়ে বেশি সময় গাছে রাখে। এই বেশি সময় রাখার কারণে দেখা যায় ওখানে আমরা প্রুনিং করি। প্রুনিং করার পরে যে আমটা ধরেন ফালাই দিই, আম গাছের কথাই বলি, আমটা ফালানোর পরে আমরা 2-3টে পাতা সহ কাটিং করে দিই। ওটা একটা সময় আছে, এই সময়টা যখন ওভার হয়ে যাবে তখন ওই গাছ থেকে যে আর ব্রাঞ্চিং হবে, ওই ব্রাঞ্চিংটা যদি লেট হয় তখন পরবর্তী বছরে আপনার ফল আসবে না। ধরেন আমে তো কিছু স্পেসিফিক কিছু ক্যারেক্টার আছে। ধরেন একটা অল্টারনেট বিয়ারিং হ্যাবিট আছে জাতের উপরে, যে 1 বছর পর পর ফল দিবে। আরেকটা হইতে পারে ম্যানেজমেন্টের জায়গায়, যেটি আপনি বললেন প্রুনিং। এবং আরেকটি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি কিন্তু বলেছেন, সেটি হচ্ছে রাইপেনিং ইন্ডেক্স। আমি একটি ফ্রুটের হারভেস্ট করার সময় যদি তার রাইপেনিং ইন্ডেক্স না জানি, ম্যাচুরিটি ইন্ডেক্স না জানি, তাইলেও এটি ফল ধারণের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ম্যানেজমেন্টের জায়গাটির জন্য কি ফল ধরা হলো, আপনি ধরেন আমরা যে ফল গাছের ব্যাপারে যখন ট্রিটমেন্টটা করি, ধরেন আপনার একটা ট্রিটমেন্টে আমরা জুন জুলাই, প্রথম হলো জুন জুলাই হলো ধরেন ফল হারভেস্ট হয়ে যাওয়ার সাথে সাথে ওকে করতে হবে, মানে সার ও খাবার খাদ্য যে এটা খাবার দিতে হবে। হ্যাঁ, ওটা অত কম হয়ে যায় খাবারটা, যখন ফল দিয়ে ফেলাইছে তখন খাদ্যটা না। মার ক্ষেত্রে মা যখন আসলে গর্ভবতী হন তখন তো ওই সময় আমরা নিজেরাও তো খাবার দাবার বেশি দেই। এর জন্য ধর ওই গাছটাকে জুন জুলাইয়ের মধ্যেই একদম খাবার দিয়ে পরিপূর্ণ করে দিই। এটি আমের ক্ষেত্রে বলছেন? আমের ক্ষেত্রে, এবং এই সময় জুন জুলাই যে সব ফল দেয় গাছ, যে ওই সময় দিয়ে যদি ফুলফিল করে দেই, আবার একটা সময় আসে যখন ধরেন এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যখন হালকা গরমটা আসে, তখন কিন্তু প্রায় গাছেই আপনার ব্লুমিং শুরু হয়। ওই ব্লুমিংটা যখন আসবে তার আগে ডিসেম্বরের ভিতরেই ওকে আবার একটা খাবার দিতে হবে। ওকে, এই খাবার যদি দেওয়া থাকে, তার মানে এগুলো তো আসলে শেখার বিষয়, জানার এগুলো বিষয়। আসলে অনেক টেকনিক্যালি শেখার অনেক বিষয় আছে। আসলে আমরা যারা, আমি মনে করি যে আমাদের মতো যে নার্সারিগুলো, বড় নার্সারি আছে, তারা যে দক্ষ শ্রমিক যেখানে যাদের আছে, তারা তো বলেই দেয়। এবং আমার বরিশাল নার্সারির কথা আমি বলতে পারি যে যখনই মানুষ ফোন দিবে আমরা বলেই দিই যে সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত আপনি যে কোনো সার্ভিসের জন্য ফোন দিতে পারবেন এবং সহযোগিতা নিতে পারবেন। বিনামূল্যে দিচ্ছেন? বিনামূল্যে দিচ্ছি আমরা। আচ্ছা, আর যেখানে আমরা ধরেন বিনামূল্যের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, যেখানে আমাদের যাওয়া দরকার, সময় ব্যয় করা দরকার, ওখানে হয়তো আমরা একটা চার্জ তো অবশ্যই নেবেন, কেন নেবেন না? কিন্তু ফোনের যেগুলো হচ্ছে এগুলো একদম বিনামূল্যে। এই যে মেলা হচ্ছে এত বছর ধরে, 30 বছর ধরে, আপা বললেন, আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করেন? আপনার কাছে কি মনে হয় যে এই মেলায় আসলে এটি সমস্যা, এটি সমাধান হলে আরো ভালো হবে? আসলে মেলায় ধরেন সমস্যা তো থাকবেই, তারপরে সমস্যা উত্তরে আমাদের কাজ করতে হবে। প্রথম দিকে যখন স্টলগুলো ছিল, কম স্টল ছিল, আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য ধরেন আবার অনেক কস্টিং বেড়ে যাচ্ছে। তারপরে ধরেন আপনার লোক বলের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। এখানে ধরেন যে স্টাফগুলো থাকে তাদের খাওয়া থাকার ব্যাপার স্যাপার আছে। পরিসর বড় হয়েছে, এটা তো আপনারাই বললেন। তো সেই ক্ষেত্রে তো পরিসর বড় হয়েছে, ধরেন এখানে ম্যানেজমেন্ট খরচ আমাদের প্রত্যেকটা স্টলের বাড়ছে। থাকা খাওয়ার জন্য কি জান আপনারা কি করলে ভালো? থাকার জন্য বলতে এখানে আমাদের যে এই যে অনেক ক্ষেত্রে যে বড় হওয়ার পিছনে অনেকে সুবিধা করতে পারছে না, সেটার ক্ষেত্রে আমি মানে কি সুবিধা করতে পারছেন না? ব্যবসায়িক যে সুবিধাটা আছে না, যে বিক্রি করতে পারছেন না, বিক্রি হয় কিন্তু খরচ তো বাড়তেছে। আচ্ছা, মানে বিক্রির সাথে লাভ্যাংশ কমে যাচ্ছে, অনেকে হয়তো লসও হচ্ছে। কিন্তু গাছের দাম তো আমি কম দেখি না। একটা চারা আমি তো দেখি 300 টাকা নিচে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো গাছের দাম কম। কারণ হলো আমি যখন ধরেন 95 সালে যখন মেলা শুরু করি, তখন তো এই যে প্যাকেট ছিল না, তখন টালি ছিল, যে মাটির একটা আম গাছ বিক্রি করছি ধরেন 200 টাকা। আপনি দেখেন ওই কোয়ালিটির আম গাছ এখনো 200 টাকায় পাওয়া যাচ্ছে। একটা বেলি গাছ দেখেন ওই সময় ছিল 20 টাকা, এখন সেটা হয়তো 30 টাকা হচ্ছে। সেই তুলনায় তখন আমাদের লেবার কস্ট, আমার নার্সারির ক্ষেত্রে আমি বলতে পারি, একজন বয়স্ক লোক তখন তার মানে মাসিক বেতন ছিল 1200 টাকা, আর এখন আমার ম্যানেজারের বেতন হলো 35,000 টাকা। সেক্ষেত্রে আমি মনে করি যে গাছের বর্তমান বাজার অনুযায়ী সহনশীল এবং কম মূল্যে আমরা এখানে
বিক্রি করতেছি। তাহলে আর সমস্যা কোথায়? আপনার লভ্যাংশ কম হচ্ছে, কি করলে মনে হয় যে লভ্যাংশ বাড়বে? এখানে লভ্যাংশ কম বলতে আমরা ধরেন এখানে কিছুটা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে যে ইন্টারন্যাশনাল রূপ দেওয়ার জন্য আমাদের এখানে বিদেশি মেহমান আসে, তাদের আরো ভালো কিছু দেখানোর জন্য আমরা খরচটা তো অত্যাধিক করে ফেলাই। ধরেন এখানে ধরেন বিল্ডিং এর মতো করে ফেলাই, যে যার মতো ডেকোরেশনে অনেক খরচা করি, এইদিকে আমাদের খরচা অনেক বেড়ে গেছে। এই খরচাগুলো বেড়ে যাওয়ার কারণ হলো, এবং মানুষের এই দেখা দেখি আমি মনে করি যে মানুষের আগ্রহ, আসার আগ্রহটাও বাড়ছে। যে আসলে মানুষ আগে মনে করতো, যেটা আমি প্রথম যখন এই ব্যবসার সাথে জড়িত হয়েছি লেখাপড়া অবস্থায়, তখন নার্সারির ব্যবসা বললে মানুষের তো আসলে হীনমন্য মনে করতো, যে নার্সারি ব্যবসা করে মালি মনে হয় এরকম ছোট জাতের মানুষ। সেটার থেকে আমরা উত্তর দিতে পারছি যে আমাদের যে ক্যাটাগরি এখন আমরা উপস্থাপন করতে পারছি, সেটার থেকে আমরা না, অবশ্যই অবশ্যই এখন এই মেলা দেখলে বোঝা যায় যে সকল শ্রেণীর পেশার মানুষ আসছেন, এবং এখন বর্তমানে অনেক শিক্ষিত লোক এই ব্যবসা, অনেক শিক্ষিত ইউনিভার্সিটি গ্রাজুয়েট আসছেন। যারা কাজ করতো, মানে শিক্ষা দীক্ষা ছিল না, তারাই এই ব্যবসার সাথে জড়িত ছিল। এখন দেখেন আমি গ্রাজুয়েট, আরো এরকম অনেক না, এখন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট পেশায় আসছে। আচ্ছা, ইব্রাহিম সাহেব অনেক কিছু জানলাম আপা, ওনার অনেক অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, এবং সবগুলোর উত্তর আসলে আপনার কাছে আছে এবং আপনারা সাপোর্ট করেন। উনি শুরুতে বলেছিলেন যে এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব। আমরা তো এখন শুধু দেশীয় নার্সারিগুলো নিয়ে করি, এটি করার সুযোগ আছে কিনা, এবং উনি ওই থাকা খাওয়ার ব্যবস্থা ওই জায়গাটিতে বন বিভাগ আসলে কিছু করার পরিকল্পনা আছে কিনা, যদি এই বিষয়গুলো নিয়ে আপনাদের পরিকল্পনা। এখন যে পরিসরটা হয়েছে আমাদের আন্তর্জাতিক মানের, আপনারা জানেন যে এশিয়ার মধ্যে কিন্তু আমাদেরটাই এই বৃক্ষমেলা আমাদের দেশেই কিন্তু হয় বা বড়ই এইভাবে হয়। তো আশা করছি যে আসলে ভবিষ্যতে তো সবারই পরিকল্পনা থাকে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিজের দেশকে উপস্থাপন করার জন্য। তো আমরাও আশা করছি যে আমরাও সেই চেষ্টা করব উপস্থাপন করার জন্য। কারণ আপনি দেখেন পর্যটন মেলা হয়, সবকিছুই তো হচ্ছে, তাই না? দিনে দিনে দেখা যাবে কি আমাদের বৃক্ষ মেলাও আন্তর্জাতিক রূপান্তরিত হবে। এটা আমার ফার্স্ট। দ্বিতীয়টা হচ্ছে ওনারা খাওয়া দাওয়ার ব্যাপারে বলেছেন। আসলে বেসিক্যালি সরকার আগে কিন্তু মাঠটা আমাদের বরাদ্দ দেওয়ার জন্য কোনো টাকা দেওয়া লাগতো না, এবার কিন্তু আমাদের মাঠ নেওয়ার জন্য আমাদের বরাদ্দ দেওয়াই লাগছে, মানে সরকারকে আপনাদের ফি দিতে হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনারা যেমন বলছেন দিনে দিনে খরচ বাড়ছে, তো এই ক্ষেত্রে সবার অ্যাকোমোডেশন করে সবাইকে থাকা খাওয়ার ব্যবস্থা করা, এটা একটা মানে আমাদের থাকা খাওয়ার খরচ যদি আপনারা দেন, থাকা খাওয়ার ব্যবস্থাটা বলি নাই ওইরকম, মানে থাকা খাওয়ার যে কস্টিংটা ওইটা বলি নাই। কারণ এখানে আমার একটা স্টলে 16 জন স্টাফ থাকে, 16 জন স্টাফে ধরেন আমার এখানে থাকার সুযোগ থাকবে। এইরকম খরচ আপনারা দিলে এই ব্যবস্থা আসলে বন অধিদপ্তর করতে পারে কিনা, এটা করা সম্ভব না। কেন আমি বলছি, কারণ আপনি স্টলে পরিধিটা দেখতে হবে। হ্যাঁ, সবাই কিন্তু স্টলের উপর থাকতে হবে। হ্যাঁ, মানে 16 জন না থাকা তো দরকার না, আমার রাত্রে সিকিউরিটির জন্য আমার 1-2 জন থাকলেই এনাফ, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার 16 জনকেই থাকতে হবে, বা আর 16 জন কাজ করছে আমি দেখতে পাচ্ছি আপনার নার্সারিতে, মানে আপনার স্টলে বাইরে কাজ করছে, বাইরে বিক্রি করছে, ভিতরে 2 জন থাকছে, 3 জন, সবাই সমন্বয় ভাবে থাকছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এইটা কোনো মানে জটিল কোনো বিষয় না। আর টাকার যে বিষয়টি বলছেন, আসলে নাথিং ইজ ফ্রি, পৃথিবীতে আসলে কোনো কিছু ফ্রি না। খাবার দাবার এটা হচ্ছে কি ধরেন, এখানে ধরেন আমাদের তো অনেক ভিআইপি ধরনের মানুষ আসে, না অনেক গেস্ট আসেন, আমি আজকে বিদেশিও দেখেছি, এরা কিন্তু অনেক হাই লেভেলের লোক। কিন্তু এখানে ধরেন যে রেস্টুরেন্টগুলো দেওয়া হয়, থাইল্যান্ড থেকে এসেছে, দেখেছি প্রচুর বিদেশি এসেছে। এবার কিন্তু বৃক্ষমেলাটার থিমটাই চেঞ্জ হয়ে গেছে। আমি মনে করি যে অন্যবারে আমি আসি, কিন্তু এবার বৃক্ষমেলাটার প্রসার অনেক বৃদ্ধি পেয়েছে, ইন্টারন্যাশনালিও প্রসার বৃদ্ধি পেয়েছে। সাংগঠনিকভাবেও ইন্ডিয়ার যে সংগঠক আছে তাদেরও ইনভাইট করছি, তারা অনেক আসছিল এখানে। হয় কি আমি ওইভাবে বলি না যে খাবার দাবার বলতে এখানে যে রেস্টুরেন্ট গুলো দেওয়া হয়, আরো যাতে উন্নত মানের রেস্টুরেন্ট দেওয়া যায়। যদি আপনার একটা রেস্টুরেন্টের সংখ্যাও তো কম না, এই প্রশ্নের উত্তরটা আমরা দিচ্ছি। আমরা আসলে 2টা রেস্টুরেন্ট করতে চেয়েছিলাম, তো কোনো ক্ষেত্রে দেখা গেছে আমাদের বটগাছের নিচে দেখেছেন একটা বিশ্রামাগার করে ফেলেছি আমরা, ওটা আমরা রেস্টুরেন্টে পরিণত করতে চেয়েছিলাম, কিন্তু ওটা দেখা গেছে সময়টা পার হয়ে গেছে, ওটা আমরা আর বরাদ্দের ক্ষেত্রে যেতে পারি নাই। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের একটাই স্টলে আসলে এখানে দেখা যায় যে ডিমান্ড নার্সারি মালিকদের, সেখানে এই মানে আমাদের যে স্টলগুলো আছে সেটা ওনাদের দিয়ে আমাদের আর বেশি স্টল থাকে না, আসলে সুযোগ থাকে না। না, দিন দিন যেহেতু পরিধি বাড়ছে, দোকান বাড়ছে, কারণ আমাদের ধর অনেক সময় একটা কারণ আমরা অনেককেও দিতে পাচ্ছি না, কিন্তু এখনো এইটা এখানেও একটা কম্পিটিশন চলছে। না, স্টল তো আপনারা অবশ্যই কম্পিটিটিভ এটাও একটা কম্পিটিশনে আসছে। সুতরাং আগে যেরকম মানুষকে ডেকে দিতে হতো, এই বাবা তুমি আসো, না আমি দেখেছি 10-15 বছর আগেও কিন্তু ডেকে স্টল দিতে হতো, বলতো আমাদের গাড়ি ভাড়া দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রটা কিন্তু এখন নাই। এটি একটি ভালো ইকোসিস্টেম আসলে, যে এখন পরিধি বেড়েছে, লোকজন আসছে, আর মানুষও সচেতন হচ্ছে, কারণ মানুষ নিজে উপলব্ধি করছে যে এই গরমে টেকার জন্য আসলে গরমকে
হ্রাস করার জন্য গাছের কোনো বিকল্প নাই। হুম 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 হুম। তো মানুষের মধ্যে যে এইটা একটা চেতনা, হ্যাঁ আগে তো মানুষ গাছ লাগাতো আসলে যত্রতত্র, কিন্তু আপনি এখন দেখবেন প্রতিটা ছাদেই মানুষ চেষ্টা করছে যে কিছু না কিছু গাছের লাগানো, এবং তার যে খালি জায়গা আছে, করিডোর আছে, বারান্দা আছে, সবাই মানুষ গাছ লাগানোর চেষ্টা করছে। মানুষের আসলে গাছ লাগানোর আগ্রহ অনেক বেড়েছে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে বৃক্ষমেলায় আগত দর্শনার্থী নিয়ে, গাছপালা নিয়ে, এবং সরকারের প্রতিনিধি যারা আছেন এই মেলা সংশ্লিষ্ট ওনাদের সাথে। আসলে দুই পক্ষের কথা একটি জিনিস পরিষ্কার, যে সকলেই চায় এটির পরিধি বাড়ুক, প্রচুর মানুষ সমাগম হোক, এবং দিনে দিনে এটি বাড়ছে, এটি খুবই ভালো লক্ষণ। এবং আপনারা একটি স্লোগান জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ। আমরা ক্লাইমেট চেঞ্জ ইফেক্টকে যদি কমাতে চাই, কার্বন ডাইঅক্সাইড ইমিশন যদি কমাতে চাই, আসলে গাছ লাগানোর এবং লালন করার কোনো বিকল্প নেই। দর্শক, এই জাতীয় বৃক্ষমেলা প্রতি বছর হবে। এবং আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই যে এই সরকারের আমলে কিন্তু যে পরিমাণে মেলা হয়, কৃষিজ মেলা, ফল মেলা, বৃক্ষ মেলা, এটি আসলে আগে কখনো হয়নি, এবং এটিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কৃষিকে আরও সামনে এগিয়ে নেওয়ার আসলে বার্তা বহন করে। দর্শক, দেখতে থাকুন চ্যানেল এস।